আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিবিএ ফাইন্যান্স একাডেমির ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব চ্যাপ্টার 6 এর ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। প্রতি বছর এই চ্যাপ্টার 6 থেকে আমাদের মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 30 মার্কসের মধ্যে এক্সামের কোশ্চেন্স আসে। সো এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো শুরু করা যাক। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস অর্থাৎ হচ্ছে নগদ প্রবাহটা বিশ্লেষণ করা। সাধারণত নগদ প্রবাহ বিবরণীটা বিশ্লেষণ করাই হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কত টাকা নগদ আসলো এবং কত টাকা নগদ চলে গেল সেটাই সাধারণত এই স্টেটমেন্টটাতে লেখা হয়। ওকে, ক্যাশ ফ্লো অ্যানালাইসিসের সাধারণত 3টা পার্ট থাকতে হয়। 1, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। 2, cash flows from investing activities. And 10, financing activities. ওকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে বা ক্যাশ ফ্লো তৈরির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই 3টা যে অ্যাক্টিভিটিস আছে এইটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আনতে হবে। এটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সমস্ত কার্যক্রমগুলো হয়ে থাকে, মানে অপারেটিং অ্যাক্টিভিটিসে সেগুলো আসবে। অর্থাৎ কত টাকা প্রতিদিন যে আপনি প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন এর ফলে আপনার কত টাকা বিজনেসের ক্ষেত্রে আসতেছে এবং কত টাকা চলে যাচ্ছে সেটাই অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমরা দেখব। অ্যান্ড দেন হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে আপনি বিনিয়োগ কার্যক্রম, মানে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ ক্রয় করলেন, কি পরিমাণ সম্পদ বিক্রয় করলেন, এই সমস্ত বিষয়গুলো এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে। সেম ওয়েতে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা মানে অর্থায়ন কার্যাবলী, আপনার প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে এবং কোন কোন উপায়ে আপনি সেগুলো সংগ্রহ করবেন, অবশ্যই শেয়ার এবং বন্ড ইস্যু করার মাধ্যমে, এবং কত টাকা ডিভিডেন্ড দিবেন, এই সমস্ত বিষয়গুলো সাধারণত ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এসে থাকে। অ্যান্ড ক্যাশ ফ্লো অ্যানালাইসিসের ক্ষেত্রে কি হয়, এটা 2টা মেথড অবলম্বন করে তৈরি করা হয়। আর এই মেথডগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ডাইরেক্ট মেথড, এবং 2 নম্বর হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ওকে, সো এই 2টা যে মেথড আছে এটার মধ্যে সাধারণত আমরা ম্যাথগুলো করে থাকবো। আমাদের এক্সামের রিকোয়ারমেন্টে থাকবে হয় ডাইরেক্ট মেথডে ম্যাথটা করতে হবে, না হয় ইনডাইরেক্ট মেথডে ম্যাথটা করতে হবে। এই 2টা মেথডের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং পরীক্ষার মধ্যে সবসময় যেটা এসে থাকে সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, সুতরাং এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি এবং মোস্টলি আমাদের এক্সামে দেখা যায় এই মেথডটা থেকেই আসে। সো আজকে আমরা প্রথমে ইনডাইরেক্ট মেথড সম্পর্কে জেনে নেব এবং এই সম্পর্কে ম্যাথ করব, তারপর আমরা ডাইরেক্ট মেথডটা করব। তো ম্যাথ শুরু করা যাক। তার প্রথমে আমরা কিছু ফর্মুলা দেখে নিই। এখানে আমি ইনডাইরেক্ট মেথড একটা ফর্মুলা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং অবশ্যই আপনাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আপনারা যখন কোনো প্রশ্নের আনসার করবেন সবার প্রথমে ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিসটা সবার প্রথমে রাখতে হবে। দেন নেট ইনকাম হবে, নেট ইনকামের সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন এই সমস্ত বিষয়গুলো, নন ক্যাশ এক্সপেন্স এবং ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট যে সমস্ত এন্ট্রিগুলো রয়েছে সেগুলোর সাথে। তো আমাদের এক্সাম হলে ইনডাইরেক্ট মেথড অর দিস ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা হয়তো এই ভেতরের এন্ট্রি বা পয়েন্টগুলো মনে রাখতে পারি, কিন্তু কোন ক্ষেত্রে এটা প্লাস হবে অর মাইনাস হবে এই জিনিসগুলোর দিকে একটু গুলিয়ে যায়। সো এটা একটু ভালোভাবে আপনাদেরকে মাথায় নিতে হবে। নন ক্যাশ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন এগুলো হচ্ছে অ্যাড করতে হয়। এখানে ডেপ্রিসিয়েশন এটা সম্পদের অবক্ষয়ের সাথে জড়িত, অ্যান্ড দেন অ্যামোর্টাইজেশন এটা হচ্ছে সাধারণত কিস্তি পরিশোধের ক্ষেত্রে বোঝানো হয়, কিন্তু এখানে যেহেতু নন ক্যাশ এক্সপেন্স বলেছে এটা যেমন গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলোর ক্ষেত্রে যে ব্যয়টা হয় সেই ব্যয়টাকে লাইফ টাইম না দেখে প্রত্যেক মাসে চলতি হিসাবের সাথে এগুলোকে দেখাতে হয়। দ্যাটস ওয়াই এগুলো এখানে প্লাস হবে। অ্যান্ড লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট সেল করে যখন লস হবে তখন এটাকে আপনি অ্যাড করবেন, এবং যখন গেইন অর প্রফিট হবে তখন এটাকে লেস করে দেবেন। আসেন এখন ডিক্রিজ ইন
কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট বলতে আমরা সাধারণত বুঝে থাকি অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি অ্যান্ড প্রিপেইড এক্সপেন্স। আপনার ব্যালেন্স শিটের ক্ষেত্রে যখন আমরা ম্যাথ করব দেখতে পাবো দুইটা ইয়ার দেওয়া থাকবে অথবা দুইটা কলাম দেওয়া থাকবে, যেখানে প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ারের বিয়োগফল করব, সেখানে হয় আপনার ডিক্রিজ পাবেন না হয় ইনক্রিজ পাবেন। যখন ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট হবে তখন সেটাকে আপনি অ্যাড করে দেবেন, এবং যখন ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আসবে সেটাকে লেস করবেন। এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। আপনি যদি মনে না রাখতে পারেন, প্রথমে খাতায় লিখবেন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে প্রবলেমগুলো হয় যে ডিক্রিজ হলে অ্যাড করবো নাকি ইনক্রিজ হলে অ্যাড করবো। সো এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্ড সেম ওয়েতে ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, ইনক্রিজের ক্ষেত্রে কারেন্ট লাইবিলিটিস আমরা অ্যাড করব, এবং যখন ডিক্রিজ হবে কারেন্ট লাইবিলিটিস তখন আমরা লেস করব। তো এটাই হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের ফুল একটা ফর্মুলা। এটাকে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আর বাকি যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেটা আপনারা একবার দেখলেই হয়তো পেরে যাবেন। দেন ক্যাশ ফ্লোস ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যেহেতু আমরা প্রিভিয়াসেই বলেছিলাম যে অ্যাসেট যখন সেল করবেন আর পারচেজ করবেন তখন আপনাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কার্যক্রমটা আসে। আপনি যখন অ্যাসেট সেল করেন টাকা আপনার কাছে আসে, সেহেতু এটা আপনাকে অ্যাড করতে হবে। আর যখন টাকা আপনার কাছ থেকে চলে যাচ্ছে পারচেজের ক্ষেত্রে তখন এটাকে আপনাকে লেস করতে হবে। অ্যান্ড ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যেটা হয়, আপনি বন্ড এবং শেয়ার ইস্যু করার মাধ্যমে কিন্তু টাকাটা কোম্পানিতে নিয়ে আসতেছেন, অর্থাৎ আপনার ক্যাশ ফ্লোটা ইনক্রিজ হচ্ছে, তাই না? সেহেতু এটা অ্যাড করবেন। রিডিমশন অফ বন্ড অর প্রিফারেন্স শেয়ার, এটা লেস করতে হয়, কারণ রিডিমশন মানে হচ্ছে ফেরত নেওয়া। মানে বন্ডের যে মালিক রয়েছেন তিনি হয়তো তাকে বন্ডের টাকাটা পুরোপুরি দিয়ে এটা ক্লোজ করা হয়। ডিভিডেন্ড যখন পেড করবে তখন সেটা অবশ্যই লেস করা হবে। মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কোন কোন কার্যক্রম করার ফলে আপনার কাছে নগদ টাকা আসতেছে। যে কার্যক্রম করার ফলে আপনার কাছে নগদ টাকা আসবে তখন আপনি সেটাকে অ্যাড করবেন, এবং যে কার্যক্রম করার ফলে নগদ টাকাটা চলে যাবে তখন আপনি তখন সেই এন্ট্রিগুলোকে লেস করে দেবেন। দ্যাটস অল। অবশ্যই এটা মনে রাখতে হবে। এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি।